প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছো। আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হবে, তো এক্ষেত্রে আমি কেমন সহজ তোমাদের কাছে মনে হয় এক্ষেত্রে আমি প্রথমেই কিছু কথা বলি। বেশ কয়েক মাস আগে করোনা সংকটের পূর্বেই হবে, কোনো এক ক্লাসে তারা ছিল বোর্ড পরীক্ষার্থী। আমি তাদেরকে গিয়ে বললাম, তোমাদের তো ইংলিশ সিলেবাস কাভার, তোমরা কি সব টপিকস মোটামুটি পারো তো নাকি? তা সবাই এক সমস্যারে বললো, হ্যাঁ আমরা সবাই পারি। তো আমি বললাম, খুব সহজ একটা টপিকস আজকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, দেখি তোমরা কে কতটা পারো। তারা সবাই বললো, হ্যাঁ আপনি আমাদেরকে চেক করতে পারেন। তা আমি বললাম, আচ্ছা তোমরা তো আর্টিকেল সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখো। তো সবাই বললো হ্যাঁ। তারপর আমি একটা প্যাসেজ লিখলাম নিজের মতো করে। প্যাসেজ লিখে ওখানে 10টা গ্যাপ দিলাম। আশ্চর্যজনক হলেও সত্য, সেখানে মাত্র 2টা গ্যাপ তারা রাইট করতে পারছে। তাহলে বুঝতেই পারছো, এই বিষয়টাকে আমরা যেভাবে সহজ নিয়ম পড়ে যেভাবে সহজ ভাবি, আসলে কিন্তু সহজ না। আমাদের মনে রাখতে হবে, প্যাসেজে গ্যাপ পূরণের ক্ষেত্রে আর্টিকেলের এক নিয়ম, সেন্টেন্সে শুধুমাত্র যদি একটা গ্যাপ দেওয়া থাকে সেটার কিন্তু অন্য নিয়ম। আমাদের বইগুলোতে যে নিয়মগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু সেন্টেন্সে গ্যাপ পূরণ করার জন্য, প্যাসেজে না। এই জন্য আমাদেরকে একটু ব্যতিক্রমভাবে শিখতে হবে। একজন ছাত্র ক্লাস 6 থেকে 10 বা 12 পর্যন্ত কতবার যে আর্টিকেল পড়ে তার ঠিক নেই, কিন্তু প্যাসেজ দেওয়ার পরেই কিন্তু সে অ্যান্সার করতে পারে না। এই সমস্যাটা সমাধানের জন্যই আমি বাইরের 2টা দেশের গ্রামার আর্টিকেলের ক্ষেত্রে অ্যাড করেছি। আমার মনে হয়েছে এই 2টা বই থেকে পড়লেই মোটামুটি তোমরা শিখতে পারবে, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো শেষে। সুতরাং আমার ক্লাসটা 3টা ভাগে হবে। একটা হবে হলো ইনডেফিনিট আর্টিকেল ক্লাস, আর একটা হবে ডেফিনিট আর্টিকেল, আরগুলো প্র্যাকটিস। তো এটার গুরুত্ব তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, সহজ ভেবে ফেলে রাখলে হবে না, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। দেখো টপিকস কি সেটা তোমরা আগেই বুঝতে পারছো। টপিকসটা হলো আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কি? দেখো এক কথাতেই এই বইগুলোর প্লাস পয়েন্ট হলো তুমি খুব অল্প কথায় অনেক কিছু জানতে পারবে। যেমন এখানে বলা হচ্ছে, the words a or an and the are called articles। এখানে বলা হচ্ছে এ, অ্যান এবং দা এই শব্দ তিনটে কি বলা হলো আর্টিকেল। ওই একই লাইনের আবার শেষে দেখো অনেকগুলো তোমার মনের প্রশ্নের একটা বাক্যে অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে, যেটা তুমি হয়তো বা আমি এই বইটা পড়ার আগে আমি জানতামই না তেমন। যেমন এখানে বলা হচ্ছে দে কাম বিফোর নাউন্স। তাহলে এই যে আর্টিকেলগুলো আছে এগুলো কিন্তু বসে হলো নাউনের পূর্বে। এক্ষেত্রে আমি আর সাইড নোট করে রাখছি, এখানে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, এটা কিন্তু শুধুমাত্র নাউনের সামনে বসে না, মাঝে মাঝে অ্যাডজেক্টিভের সামনেও বসে, বিশেষ প্রেক্ষিতে মাঝে মাঝে অ্যাডভার্বের পূর্বেও বসে, সেটা খুব রিয়ার বা দুর্লভ। তাহলে আর্টিকেল মূলত কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এখানে আরেকটা জিনিস আমাদেরকে অ্যাড করা দরকার, যদি তোমাকে কেউ প্রশ্ন করে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, তাহলে অ্যান্সারটা কি হতে পারে? তোমার অ্যান্সারটা হচ্ছে আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ অ্যাডজেক্টিভ বলতে যে কয়টা জিনিস বোঝায় তার ভিতরে হলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা আর পরিমাণ। এখানে লক্ষ্য করে দেখবা এ আর অ্যান শব্দের অর্থ কিন্তু একটি, তাহলে এটা কি সংখ্যা বোঝাচ্ছে না? তাহলে অ্যাডজেক্টিভের যে একটা ক্যারেক্টার বা স্বভাব হলো সংখ্যা বোঝানো, সেক্ষেত্রে সেই প্রেক্ষিতে অ্যাডজেক্টিভটা মূলত আর্টিকেলটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা কি, আর নাউন ছাড়াও
এখানে যেহেতু বলা হচ্ছে তোমার আর্টিকেল শুধু নাউনের পূর্বে বসে, আর কার কার পূর্বে বসে যদিও এখানে ক্লিয়ার করা নাই, সেটা আমরা এখন দেখব। দেখো এখানে বলা হচ্ছে, এখানে আমি সাইড নোট করে রাখছি, সামটাইমস বিফোর কি অ্যাডজেক্টিভ, মাঝে মাঝে কি হয় এই আর্টিকেলটা অ্যাডজেক্টিভের সামনেও বসে। কিভাবে বসে? সাচ অ্যাজ, যেমন কি এ বিগ হোটেল, দেখো এখানে এ বসছে, তার কিন্তু পরে আছে হলো বিগ। বিগ কি নাউন? এখানে যে বলা হলো এগুলো শুধুমাত্র নাউনের পূর্বে বসে। বিগ কি নাউন? না, অবশ্যই না, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আর্টিকেলকে অ্যাডজেক্টিভের সামনেও বসাতে পারি। পরের শব্দ সেন্টেন্সটা আবার দেখো, এ শপ, এ স্মল শপ। এখানে এই স্মলটা কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা এই স্লাইডটা থেকে দেখতে পারলাম, এখানে যে সাইড নোট আছে এখান থেকে দেখতে পারলাম আর্টিকেল মাঝে মাঝে অ্যাডজেক্টিভের সামনেও বসে। এখন আমরা পরের লাইনে চলে আসি। এখানে বলা হচ্ছে দেয়ার আর টু টাইপস বা দেয়ার আর টু আর্টিকেলস। আর্টিকেলস কয়টা প্রকার? দুইটা প্রকার। কি কি? এখানে বলা হচ্ছে এ আর অ্যান, এটা হলো একটা প্রকার, এটা কিন্তু একটা প্রকার, আর দা হলো আরেকটা প্রকার। ভাবা যাবে না এ অ্যান দা তিন প্রকার, না, এ আর অ্যান হলো একটা প্রকার, আর দা হলো কি আরেকটা প্রকার। এখন এগুলোর সংজ্ঞা কি, এগুলো কিভাবে চিনবা, এর ডেফিনেশন বা সংজ্ঞা কি, এখন আমরা এই লাইনগুলোতে দেখব। দেখো এখানে বলা হচ্ছে এ or an is called the definite article। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে শব্দটা সেটা হচ্ছে হলো ডেফিনেট। সেই শব্দটা হচ্ছে হলো ডেফিনেট। এটাকে তোমার খুব মনোযোগ দিয়ে জানতে হবে। ডেফিনেট শব্দের অর্থ যখন তুমি জানতে পারবা তখন এ আর এন যে সংজ্ঞাটা বলা হচ্ছে এটা তোমার কাছে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডেফিনেট শব্দের অর্থ হলো, ইনডেফিনেট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট। ইনডেফিনেট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট। এখন এ আর অ্যান সেই সমস্ত নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আমরা বসাতে পারবো যে নাউন বা অ্যাডজেক্টিভগুলোকে আমরা অনির্দিষ্ট করে বোঝাতে চাচ্ছি। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। আবার বলছি, এ আর অ্যান এই দুইটা আর্টিকেল আমরা সেই সমস্ত নাউন বা অ্যাডজেক্টিভের সামনে বসাতে পারবো যে নাউন বা অ্যাডজেক্টিভ অনির্দিষ্ট করতে যাচ্ছি আমরা, তার পূর্বে আমরা এ আর অ্যান ব্যবহার করে থাকি। এখানে বলা হচ্ছে বিকজ ইট ইজ ইউজুয়ালি লেস ইনডেফিনেট, কারণ হলো এটা অনির্দিষ্ট কোনো অ্যাজ এ পার্সন বা থিংস, এটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই জন্যে আমরা তার পূর্বে এ আর অ্যান নিয়ে আসি। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম ইনডেফিনেট এ আর অ্যান কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আমরা তখনই নিয়ে আসতে পারি যখন সেই নাউন, অ্যাডজেক্টিভ বা অন্য পার্টস অফ স্পিচটাকে অনির্দিষ্ট করতে চাই। যেমন এখানে দেখো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে বলা হচ্ছে এ ডক্টর, একজন কি ডাক্তার। আচ্ছা, এখানে ডক্টরটা কিন্তু নির্দিষ্ট না, তুমি যে ডাক্তার কাছে চেনো সেটা হতে পারে, আমি যে ডক্টরকে চিনি সেটা হতে পারে, বা অন্য কে হতে পারে। এখানে ক্লিয়ার করে আরও বলা হচ্ছে দ্যাট ইজ এনি ডক্টর, এটা যে কোনো ডাক্তার কি হতে পারে। তাহলে এই ডাক্তারটাকে অনির্দিষ্ট করার জন্য আমরা কি নিয়ে আসলাম? এ নিয়ে আসলাম। তাহলে এ আর অ্যান মূলত নাউন বা অ্যাডজেক্টিভ বা অন্য পার্টস অফ স্পিচের সামনে নিয়ে আসা হয় অনির্দিষ্টতা বোঝানোর জন্য। আমরা পরের লাইনে চলে আসি। দা ইজ কল্ড দ্য ডেফিনেট আর্টিকেল। দাকে বলা হয় হলো, এখানে এটাই ভালো করে মনে রাখতে হবে, দাকে বলা হয় হলো ডেফিনেট। দাকে বলা হয় কি ডেফিনেট আর্টিকেল। এখন এখানে এই যে ডেফিনেট, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। ডেফিনেট শব্দের অর্থ কি? নির্দিষ্ট। তাহলে আমরা দাকে তখনই নিয়ে আসতে পারবো যখন কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অন্য পার্টস অফ স্পিচকে নির্দিষ্ট করে বোঝাতে যাচ্ছি, তখন আমরা তার পূর্বে কি নিয়ে আসতে পারবো? দা নিয়ে আসতে পারবো। যে আর্টিকেলের তাহলে দুইটা যে প্রকার, ডেফিনেট একটা, আর একটা কি ইনডেফিনেট একটা। এই যে ডেফিনেট হলো দা, আর ইনডেফিনেট হলো কি এ আর এন। তাহলে বিষয়গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার এখন। তাহলে আমরা কয়েকটা উদাহরণ আরও নিয়ে আসি। দেখো এটা আরেকবার একটু পড়ে নেই। দা ইজ কল্ড দ্য ডেফিনেট আর্টিকেল। দাকে বলা হয় হলো নির্দিষ্ট আর্টিকেল, মানে এটা দ্বারা আমরা
কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পার্টস অফ স্পিচকে নির্দিষ্ট করে থাকে। বিকজ কারণ হলো ইট ইজ নর্মালি পয়েন্টস আউট সাম পার্টিকুলার পার্সন, কারণ এটা উল্লেখ করে নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা কি বস্তুকে। যেমন আমরা এক্সাম্পলে চলে আসি, হি স দ্য ডক্টর, সে কি ডক্টর বা ডাক্তারটিকে দেখলো। এখানে ডাক্তার কিন্তু নির্দিষ্ট, যে কোনো ডাক্তারকে এখন বোঝানো হচ্ছে না। যে ডাক্তারকে সে দেখলো শুধুমাত্র সেই ডাক্তারকে এখানে বোঝানো হচ্ছে। এখানে যদি এ অথবা এন ব্যবহার করতাম তাহলে কিন্তু এই ডাক্তার তখন কিন্তু নির্দিষ্ট না, তুমি তখন সেই ডাক্তারকে চেনো না। কিন্তু দা ব্যবহার করার মানে হলো তুমি যে ডাক্তারকে দেখছো শুধুমাত্র কি সেই ডাক্তারকেই বোঝাচ্ছে। এখানে দ্য মিনিং সাম পার্টিকুলার ডক্টর, এখানে কি একটা নির্দিষ্ট, পার্টিকুলার শব্দ অর্থ হলো নির্দিষ্ট। পার্টিকুলার আর ডেফিনেট মোটামুটি সিনোনিমের মতোই বা সমর্থকের মতোই, এই দুইটা মনে রাখলেই মোটামুটি দায়ের ব্যবহার তোমরা শিখতে পারবা। দ্য ডেফিনেট আর্টিকেল ইজ ইউজড বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স। আর এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট বা অনির্দিষ্ট আর্টিকেল বসে তাহলে একক কোনো গণনযোগ্য নাউন, মানে যে নাউনটাকে গণনা করা যায় এরকম একটা একক নাউনের পূর্বে, মানে একটা বোঝাবে কিন্তু অনির্দিষ্ট, তার পূর্বে আমরা কি ব্যবহার করি, ইনডেফিনেট বা অনির্দিষ্ট এ অথবা এন ব্যবহার করে থাকি। যেমন এ বুক, এখানে আর্ট না, এখানে হলো অ্যান অরেঞ্জ এ গার্ল। তাহলে এখানে অনির্দিষ্টতা বোঝানোর জন্য, এই নাউনগুলোকে অনির্দিষ্টতা করার জন্য আমরা সামনে এ অথবা কি নিয়ে আসছি, অ্যান নিয়ে আসছি। এখন এ কোন নাউনের পূর্বে বসবে আর অ্যান কোন নাউনের পূর্বে বসবে বা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে, এগুলো আমরা নিচের যে রুলসগুলো আছে সেগুলোতে আমরা একের পর এক শিখে নেব। দেখো, the definite article is used before singular countable nouns। তাহলে ডেফিনেট বা নির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেলটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আবার আরেকটা জিনিস দেখো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বেও বসে। তাহলে ডেফিনেট যে আর্টিকেল দাটা আছে এটা তোমার এটা তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আবার প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বেও কিন্তু বসতে পারে। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এ আর অ্যান এটা কিন্তু আবার প্লুরাল নাউনের পূর্বে বসতে পারে না। কারণটা হলো এ আর অ্যান শব্দের অর্থই হলো একটি বোঝানোর জন্য ওটাই নিয়ে আসতে হবে। কিন্তু দাটা দেখো, দা বুক বইটি, দা বুকস বইগুলো। আবার দেখো আনকাউন্টেবল, যেটাকে গণনাই করা যাচ্ছে না, মিল্ক বা দুধ, এখানে দেখো এটা গণনাই করা যাচ্ছে না, বা আনকাউন্টেবল নাউন যে বা মেটেরিয়াল নাউন যেটাকে বলি, এখানে আনকাউন্টেবল উল্লেখ করা হয়েছে। এগুলোর পূর্বে কি বসে, দা বসতে পারে। তাহলে এ আর অ্যান এর একটা লিমিটেশন আছে। এ আর অ্যান শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল বা একটা নাউন বা অ্যাডজেক্টিভকে বোঝানোর জন্য আমরা অনির্দিষ্ট একটা নাউন বা অ্যাডজেক্টিভকে বোঝানোর জন্য তার পূর্বে আমরা এ অথবা অ্যান নিয়ে আসি। কিন্তু দাটা সিঙ্গুলার বা একটা নাউনকে বোঝানোর জন্য নিয়ে আসা যায়, আবার একাধিককে বোঝানোর জন্য নিয়ে আসা যায়। এমনকি মেটেরিয়াল বা আনকাউন্টেবল নাউনের পূর্বেও একে কি নিয়ে আসা যায়। এখন দেখো, এখন এ আর এন কোথায় কোথায় বসবে। আজকে যেহেতু আমরা ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করতেছি, আজকে আমরা শুধু এইটা নিয়েই শিখবো দুইটা গ্রামার থেকে। দেখো এখানে বলা হচ্ছে দ্য চয়েস, রুল নাম্বার 1 যেটা বইয়ের হিসেবে দেওয়া আছে হলো 107 বা 107, দ্য চয়েস বিটুইন এ আর অ্যান ইজ ডিটারমাইন্ড বাই সাউন্ড। দেখো এখানে আমি সাউন্ড শব্দটাকে কালার করে রাখছি, কারণ হলো এই লাইনের এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। দেখো এক লাইনে অনেক কিছু বোঝানো হচ্ছে, যেটা তোমার বাংলা মিডিয়াম যে গ্রামারগুলো আছে বা গাইডগুলো আছে অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করছে, অথচ আমরা কিচ্ছু বুঝি না। অথচ এই গ্রামারগুলো কি এক লাইনেই তুমি বুঝতে পারবা। দ্য চয়েস বিটুইন এ আর অ্যান ইজ ডিটারমাইন্ড বাই সাউন্ড। এখানে বলা হচ্ছে তুমি এ বসাবা না এ চয়েস করবা একটা নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে, না তুমি অ্যান চয়েস করবা, এটা নির্ভর করে এই সাউন্ডের উপরে। কিসের উপর নির্ভর করে? এটা সাউন্ডের উপরে।
তোমার যে শব্দটা বা নাউন বা অ্যাডজেক্টিভটা উচ্চারণ করছো এইটা তোমার সাউন্ডটা কেমন তার উপরেই নির্ভর করবে। এখন কি কি সাউন্ডের পার্থক্য হবে দেখো, বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড ইজ ইউজড। তাহলে যে নাউনটা তুমি উচ্চারণ করতেছো যদি সেই নাউনের প্রথমে উচ্চারণটা ভাওয়েল সাউন্ড আসে তার পূর্বে আমরা কি ব্যবহার করি, এখানে বলা হচ্ছে অ্যান ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যান ব্যবহার করি। তাহলে সাউন্ডটা হতে হবে এখানে শর্ত হলো ভাওয়েল। যেমন হলো অ্যান অ্যাশ, দেখো এখানে। তারপরে অ্যান এনিমি, এনিমির প্রথম অক্ষরটা কিন্তু ভাওয়েল ই, ইজ ই। তারপর আবার দেখো এখানে প্রথম অক্ষর হলো এ, যেটা কি ভাওয়েল। প্রত্যেকটা শব্দই বা নাউনই দেখো, ইঙ্ক প্যাট, এখানে প্রথম অক্ষর কিন্তু আই বা ভাওয়েল। এখানে অরেঞ্জ, অরেঞ্জের প্রথম অক্ষরটা আছে কি ও, ও কিন্তু ভাওয়েল, ওই জন্য এখানে কি নিয়ে আসলাম, অ্যান নিয়ে আসলাম। তারপরে কি অ্যান আমব্রেলা, আমব্রেলার প্রথম অক্ষর ইউ, এটাও কিন্তু ভাওয়েল। তাহলে ভাওয়েল দ্বারা যে বাক্যটা শুরু হচ্ছে, সরি যে শব্দটা বা নাউনটা শুরু হচ্ছে তার পূর্বে আমরা সচরাচর কি নিয়ে আসি, অ্যান নিয়ে আসি। এটা কিন্তু সবসময়ই প্রযোজ্য না, কিছু কিছু ব্যতিক্রম আছে, তোমরা এই পরের উদাহরণগুলোতেই দেখতে পারবা। দেখো আবার এখানে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট অক্ষর থাকার পরেও, তারপরেও কিন্তু এখানে কি বসলো, বর্ণ থাকার পরেও এখানে কি বসলো, অ্যান বসলো। এর যে কারণটা সেটা হলো, দেখো এই রুলসটা আমরা একটু পরে পাবো, এই এই কয়েকটা শব্দ নিয়ে আমরা পরে স্কিপ করে চলে যাচ্ছি। আচ্ছা পরে আমরা চলে যাই। দেখো ইট উইল বি নোটিস দ্যাট, এখানে মনে রাখতে হবে যে দ্য ওয়ার্ডস আওয়ার, অনেস্ট, ইয়ার begin with a vowel sound as the initial consonant is not a pronounced। এখানে বলা হচ্ছে হলো যদিও এই শব্দগুলো এইচ দ্বারা শুরু হয়েছে কিন্তু তার যে এইচের যে উচ্চারণটা এটা কিন্তু উজ্জ আছে। এখানে কিন্তু আমরা কখনোই বলি না হাওয়ার, হাওয়ার কিন্তু আমরা বলি না, এটাকে আমরা বলি হলো আওয়ার। আওয়ার বলা মানে হলো এইচটা কিন্তু এই জায়গায় সাইলেন্ট, আর যে সাইলেন্ট আছে মনে মনে সেটাকে বাদ দিয়ে দিব। পরের অক্ষরটা কি আছে ও, এখানে পরের অক্ষরটা হলো, পরের অক্ষর বা বর্ণ, সরি পরের বর্ণটা হলো ও। তাহলে ও যেহেতু ভাওয়েল তাহলে এর পূর্বে আমরা কি বসাবো, অ্যান বসাবো। ওই জন্য এখানে আওয়ারের পূর্বে কি বসছে, অ্যান বসছে। সিমিলারলি অনেস্ট, অনেস্ট উচ্চারণ বা সাউন্ড আমরা কখনোই কিন্তু হনেস্ট করি না, উচ্চারণটা কি করি অনেস্ট। অনেস্ট যখন উচ্চারণ করতেছি তখন এইচ কিন্তু সাইলেন্ট, পরের ওটা উচ্চারণ হচ্ছে, আর ওটা হলো ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসে, এই যে অ্যান বসে, ওই জন্য এখানে কি বসলো, অ্যান বসে। এগুলো তোমরা জানো সচরাচর, এগুলো একবার করে টাচ দেওয়া। এগুলো হয় কি জানা জিনিসও যদি আবার যদি একটু প্র্যাকটিস না করো তাহলে আবার ভুলে যাবো। তাহলে এইচটা উচ্চারণ না হওয়ার কারণে এখানে এখানে বসার ছিল কথা ছিল কিন্তু এ বসলো হলো এই পরের ভাওয়েল অনুসারে অ্যান। আচ্ছা আমরা পরের রুলসে চলে আসি। এখানে বলা হচ্ছে বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড এ ইজ ইউজড। কত সুন্দর, দেখো একটা বাক্যেই সব বোঝাচ্ছে এখানে। তাহলে যে শব্দটা শুরু হয়েছে কনসোনেন্ট সাউন্ড দ্বারা, ভাওয়েল তো পাঁচটা, এই ভাওয়েল পাঁচটা বাদ দিয়ে যতগুলো কনসোনেন্ট সাউন্ড আছে এগুলো দ্বারা যদি কোনো নাউন শুরু হয় তাহলে তার পূর্বে কি বসে, এ বসে। এখন দেখো এক্সাম্পলগুলোতে আমরা চলে আসি। এ বয়, এখানে প্রথম অক্ষরটা কিন্তু বি, তারপরে পরের অক্ষর বা বর্ণটা হলো কিন্তু আর, তারপরে ডাব্লিউ, এগুলো সব কিন্তু কনসোনেন্ট, আর কনসোনেন্ট হওয়ার কারণেই এখানে কি বসলো, এ বসাইছি আমরা। এখানে কিন্তু আমরা ইচ্ছা করলেও অ্যান বসাইতে পারি না কারণ এখানে কনসোনেন্ট সাউন্ড। একটু ব্যতিক্রম আছে দেখো ইউনিভার্সিটি, এটাতে কিন্তু আবার প্রথম অক্ষর ভাওয়াল হওয়ার সত্ত্বেও এখানে কি বসলো, অ্যান না বসে বসলো হলো এ। কেন বসলো, এইটার একটা রুলস হলো, এই পরের লাইনে আমরা চলে আসি ওইটা বুঝতে হলে। বিকজ দিস ওয়ার্ডস ইউনিভার্সিটি, ইউনিয়ন এটসেট্রা বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড দ্যাট অফ ইউ, যদি এইটা ভাওয়েল দ্বারা শুরু হওয়া সত্ত্বেও উচ্চারণটা যদি ইউ হয়ে যায় তখন সেই নাউনের পূর্বে
যেটা বসার কথা আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, তার বিপরীতটা বসবে। যেমন এখানে বসার কথা ছিল, কিন্তু এখানে বসার কথা ছিল অ্যান, তার বিপরীত কি বসলো? এ বসলো। কারণ এর উচ্চারণটা হলো কি? ইউ। কারণ কি? ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউরোপিয়ান, প্রত্যেকটার পূর্বেই কিন্তু ইউ আসছে। এখানে এ ইউ, এ ইউনিকর্ন, এ ইউজফুল, প্রত্যেকটার শুরুতেই উচ্চারণ হলো ইউ। ওই জন্য এখানে এন বসে না বসে বসছে হলো এন। পরে আরেকটা সাইড রুল আছে, দেখো, এ 1 রুপি নোট such as a one-eyed man etc. এখন এগুলো যদি শিখতে চাও, এখানে তুমি মনে করতে পারো এখানে ও আছে ভাওয়েল, তাহলে এখানে তো এন বসার কথা, এ বসলো কেন? এখানে তো ইও উচ্চারণ হচ্ছে না। এখানে একটা রুলস মনে রাখবা, ওয়ান তুমি যতগুলো, এটা কিন্তু নাউন, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু নাউন। নাউনের পূর্বে যখনই তুমি ওয়ান দেখবা, তখন তুমি সব সময় তার পূর্বে এ বসাবা, এর ব্যতিক্রম পাওয়া যায় না। যেমন এ ওয়ান অথবা এ ওয়ান আইড ম্যান, এই ওয়ান আইড ম্যান, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আর একটা নাউন মিলে, পুরোটা মিলে একটা নাউনের কাজ করতেছে। তার পূর্বে ওয়ান, ওয়ান যেখানেই দেখবা সেখানে এন না দিয়ে দিতে হবে হলো এ, বিকজ ওয়ান বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড অফ ওয়া। কারণ হলো, এখানে দেখো কারণটা এখানে বলে দেওয়া হচ্ছে, কত সুন্দর করে একটা সেন্টেন্সে বলে দেওয়া হচ্ছে, বিকজ ওয়ান বিগিনস উইথ দ্য কনসোনেন্ট সাউন্ড অফ ডাব্লিউ। কারণ ওয়ান যে উচ্চারণটা শুরু হচ্ছে, এই শব্দটার উচ্চারণ শুরু হচ্ছে ওয়া দ্বারা, ডাব্লিউ দ্বারা, এক কথায় কি ডাব্লিউ দ্বারা। ওই জন্য এর পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। আচ্ছা, আমরা পরের রুলসে চলে আসি। সাম নেটিভ স্পিকার্স ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ এইচ ইফ দ্য ফার্স্ট সিলেবল ইজ নট কি স্ট্রেসড। আচ্ছা, পূর্বে আমরা পড়লাম কি এইচ এর পরে ও থাকলে, যেমন এখানে দেখো, এখানে আমরা পড়ছি হচ্ছে, সরি, এই যে অনেস্ট পড়ে আসলাম, এর এইচ ছিল, ও ছিল। এই আমরা এখন যেখানে আছি, এখানেও কিন্তু দেখো শব্দের পর কিন্তু এইচ আছে, এইচ আছে, ও আছে, তাই আছে না? কিন্তু ওর উচ্চারণ আর এর উচ্চারণ কিন্তু এক না। ওখানে আমরা এ বসাইছি, এখানে আমরা কি বসালাম? এন বসালাম। আচ্ছা, এটা স্পিকারের ক্ষেত্রে একটু এখানে কিন্তু বসাতে হবে হলো এ। এখানে এক্সাম্পল দেওয়ার জন্য, মানে বোঝানোর জন্য এটা করা হয়েছে। এখানে মূল শব্দটা হবে হলো নেটিভ স্পিকার যারা, তারা সাধারণত এখানে এটা আমাদের মতো হোটেল উচ্চারণ না করে ওরা সাধারণত হোটেল উচ্চারণ করে। ওই জন্য এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, আমরা এখানে এ হোটেল বলবো, এটাই আমাদের জন্য কমন, এখানে এটাই বোঝানো হয়েছে। তারপরে বিদেশিরা যেমন তাদের মানে মৌখিক ভাষা নেটিভ স্পিকার যারা, মানে জাতিগতভাবে যারা ইংলিশ বলে, তারা কিন্তু হিস্টোরিক্যাল নভেল এর পূর্বে কিন্তু দেখো অ্যান বসাইছে, কিন্তু আমরা কিন্তু এটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এ হিস্টোরিক্যাল নভেলস, কারণ এখানে এটা কিন্তু সাইলেন্ট না, উচ্চারণ হচ্ছে। আচ্ছা, আমরা এই এটা আরেক অন্য একটা বই, এখান থেকে আরও কিছু রুলস আমরা শিখব। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অন্য একটা বই, এই প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার যেটা। আচ্ছা, এখান থেকে যে ব্যতিক্রম যে নিয়মগুলো এখানে আছে, সেগুলো আমার মোটামুটি আন্ডারলাইন করা আছে, এটা আমরা এখন শিখব। দেখো, এখানে বলা হচ্ছে, এখানে ইন্ডিভিজুয়াল লেটার স্পোকেন উইথ এ ভাওয়েল সাউন্ড, মানে প্রত্যেকটা শব্দের অক্ষর বা বর্ণগুলো যখন তুমি ভিন্ন ভিন্ন ক্যাপিটাল লেটারে থাকা লাগবে, এক কথায় যাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত মানে একটা ক্যাপিটাল লেটার দ্বারা যখন বড় অনেক কিছুকে বোঝাচ্ছে, মানে যার পূর্ণরূপ আছে এক কথায়, সেগুলোর পূর্বে আর্টিকেল এ না এন বসে, এই কনফিউশনটা এখানে দূর করা হবে। দেখো, এখানে দেওয়া আছে অ্যান এল প্লেট, এ প্লেট, অ্যান এল প্লেট, একটা প্লেটের নাম যার পূর্বে আসছে কি একটা বর্ণ আছে হলো এল, এখানে বর্ণ আছে হলো এল। এখন এল এর সামনে তুমি এ বসাবো না এন বসাবো? এখানে যদিও দেওয়াই আছে, কিন্তু কেন এখানে দেওয়া থাকলো? এখানে তো এল হলো কনসোনেন্ট, এখানে তো আমি এ দিতে পারি, কিন্তু এখানে এ দিলে হবে না। কেন হবে না? এক্ষেত্রে তোমার একটা কৌশল অবলম্বন করতে হবে, যেটা আমি যে কৌশলটা অবলম্বন করে মনে রাখি, এলটা তুমি বাংলায় লিখে নিবা, এ আর ল এল,
ই আর হলো কি এল, তারপরে এমপি, এটার কিন্তু পূর্ণরূপ আছে, ওই জন্য এগুলো ক্যাপিটাল লেটারে লেখা। প্রথম অক্ষরটা আমরা দেখি, পরে যতগুলো অক্ষর থাকে থাক, কোনো সমস্যা নেই। প্রথমটা এমটা আগে উচ্চারণ করে নিবা, এ আর ম, এম। আমরা কি উচ্চারণ করে থাকি, কি আমরা উচ্চারণ করি হলো এ আর ম, এম, এটা উচ্চারণ করি না আমরা, উচ্চারণ করে হলো এম। দেখো এম যখন তুমি উচ্চারণ করতে যাচ্ছ, এ আর এম বা এ আর ম আসতেছে, তাহলে প্রথম অক্ষরটা কি, প্রথম অক্ষরটা এ, এ কি ভাওয়েল না, ভাওয়েলের পূর্বে কি বসে, ভাওয়েলের পূর্বে বসে হলো এন, ভাওয়েলের পূর্বে কি বসে এন। আবার দেখো এখানে এস, এখানে প্রথম অক্ষরটা কি এস, এখানে প্রথম অক্ষর হলো এস, এস। আচ্ছা এখানে দেখো এ আর এস, এখানে এস যখন তুমি উচ্চারণ করতে যাচ্ছ, এখন একটা লাগছে এ আর একটা লাগতেছে হলো এস, তাহলে প্রথম অক্ষরটা এখানে কি এ, আর এ থাকার কারণেই আমরা তার পূর্বে কি বসালাম, এ যেহেতু ভাওয়েল তার পূর্বে আমরা এন বসালাম। সেরকম এক্স তুমি উচ্চারণ করে নিবা, উচ্চারণ করার সময় কিন্তু এটা আগে আসতেছে, ওই জন্য আমরা এগুলোর সব মানে অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেগুলো আগে প্রথম অক্ষরটা উচ্চারণ করে নেব। যদি উচ্চারণটা দেখতেছি যে ভাওয়েল, তাহলে প্রথম অক্ষরটা কিন্তু এটি খেয়াল করতে হবে, পুরোটা খেয়াল করার দরকার নেই। তাহলে তার পূর্বে আমরা কীভাবে বসাবো, এন বসাবো। আর যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে তার পূর্বে আমরা বসাবো হলো এ বসাবো। আচ্ছা এ এন, এখানে আরেকটা, এটা একটু দেখে নেই, এ অথবা এন ইজ দ্য সেম ফর অল জেন্ডার্স। এখানে অনেকের মনে কনফিউশন থাকতে পারে, এ মনে হয় এক জেন্ডারের জন্য, আবার এন অন্য জেন্ডারের জন্য, না এটা কখনোই না। এ আর এন একই জেন্ডারের জন্য, মানে এ আর এন দ্বারা কোনো জেন্ডারের বিভাজন বা ব্যতিক্রমতা হয় না। এ ম্যান একজন মানুষ, এ উইমেন, তারপরে অ্যান অ্যাক্টর অ্যান অ্যাক্ট্রেস। দেখো অ্যান অ্যাক্টর, এটা শুধু এটা পুরুষবাচক শব্দ, এটা হলো স্ত্রীবাচক শব্দ, কিন্তু অ্যানই কিন্তু থাকে গেল, অ্যান আসার কারণ কি ভাওয়েল। আচ্ছা এখানে আরও কিছু রুলস আমরা একটু এই বই থেকে পড়ে নিই। বিফোর এ সিঙ্গুলার নাউন হুইচ ইজ কাউন্টেবল, এগুলো মোটামুটি পড়া হয়ে গেছে, এগুলো আমরা একটু স্কিপ করে আসি। এখানে বি নম্বরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হচ্ছে হলো before a singular countable noun which is used as an example of a class of things, মানে হলো একটা একক নাউন বা অ্যাডজেক্টিভ, এখানে নাউন নিয়ে বেশি বলা হয়েছে, গ্রামারগুলোতে সাধারণত অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হয় না, ব্যতিক্রম বলে। এখানে নাউন দিয়ে আমিও কথা বলি, তাহলে যে নাউন একটা, কিন্তু ওই একটা দ্বারাই সবগুলোকে বোঝাচ্ছে অনির্দিষ্টভাবে, তার পূর্বে সেই অনির্দিষ্টতা বোঝানোর জন্য এবং একসাথে সবগুলোকে বোঝানোর জন্য আমরা তার পূর্বে কী নিয়ে আসি, এ নিয়ে আসি। যেমন এ কার মাস্ট বি ইনসিওর্ড, মানে একটা কারের অবশ্যই কি ইন্স্যুরেন্স থাকতে হবে, এখানে ইনসিওর্ড নিশ্চিত বোঝাচ্ছে, একটা কার অবশ্যই কি থাকতে হবে। এখানে এখানে কার বলতে যে কোনো একটা কার বোঝায়, এখানে মিস্টার জনের কারও হতে পারে, মিস্টার আমিরের কারও হতে পারে, মিস্টার আরিফের কারও হতে পারে, যে কোনো একটা কার হতে পারে, এটি কিন্তু অনির্দিষ্ট এবং যে কোনো একটা কারকে বোঝাচ্ছে। আর আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে কোনো নাউনকে অনির্দিষ্ট করার জন্য আমরা পূর্বে কি নিয়ে আসি, এ ব্যবহার করে থাকি, কিন্তু এটার দ্বারা আবার হয় কি একসাথে সবগুলোকে বোঝাচ্ছি, কারণ হলো এটা অনির্দিষ্ট, আমি যে কোনো একটাকে তো বোঝাতে পারছি। এখন দেখো যখন তুমি দেখবা অল কার্স এনি কার মাস্ট বি ইনসিওর্ড, আচ্ছা এখানে দেখো অল আর এনি আসার ফলে এখানে কিন্তু আমরা আর এ ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা আমি পূর্বেই বলেছি এ আর অ্যান শব্দের অর্থই কিন্তু একটি, একের অধিকই যখনই হবে তখন কিন্তু এ আর অ্যান ব্যবহার করা যাবে না। আবার আরেকটা জিনিস লক্ষণীয়, যে জিনিসটা নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট জ্ঞাপক যে প্রোনাউনগুলো আছে, বা এখন সেই নির্দিষ্টতা অনেকগুলো হতে পারে বা একটাও হতে পারে, এখানে অল বলতে সবগুলোকে বোঝাচ্ছে একসাথে, এখানে কিন্তু নির্দিষ্ট কার মানে সবগুলো একদম নির্দিষ্ট করা হচ্ছে। এখানে এনি কার বলতে যে কোনো একটাকে বোঝানো হচ্ছে। নির্দিষ্টতা বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করার জন্য যে আমরা আর্টিকেল এ এন অথবা দা নিয়ে আসি সেগুলোর এখানে প্রয়োজন নাই, কারণ এখানে পূর্বেই নির্দিষ্ট অনির্দিষ্ট করার জন্য অল এবং এনি ব্যবহার করা হয়েছে। মনে রাখতে হবে এই ধরনের যে প্রোনাউনগুলো আছে অল, এনি, দিস, এগুলোর পূর্বে কিন্তু কখনোই আর্টিকেল ব্যবহার করা যাবে না।
তোমাদেরকে পরীক্ষাতে পাজল বা হতভম্ব করার জন্য এগুলোর পূর্বেও আর্টিকেল বসাতে বলা হয়ে থাকে তোমাদের মেরিট বা মেধা চেক করার জন্য। তোমরা এগুলো বিষয়ে সচেতন থাকবে। দেখো পরের উদাহরণে দেখো, এ চাইল্ড নিডস লাভ। আচ্ছা, এ চাইল্ড এই সন্তানটাকে অনির্দিষ্ট করার জন্য এখানে কি নিয়ে আসা হয়েছে? এ নিয়ে আসা হয়েছে। এখানে যদি অল থাকতো তাহলে কিন্তু আর এখানে এ ব্যবহার করতে পারতাম না, তবে এনি থাকলেও কি ব্যবহার করা যাইতো না। আর এগুলো তোমাদের ওই বই থেকেই করানো হয়েছে মোটামুটি। আচ্ছা, এখানে ডি নম্বরটা আমরা একটু দেখে, এ সার্টেন এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি, মানে একটা যখন সার্টেন শব্দের কোনো নির্দিষ্ট আছে, নির্দিষ্ট মাত্রার একটা যখন পরিমাণ বোঝাবে, মানে পরিমাণ জ্ঞাপক যে শব্দগুলো আছে, মানে আকার বা পরিমাণ যখন বোঝাবে, যেমন এ লট অফ মানে কি প্রচুর, একটা পরিমাণ, অনেক পরিমাণ বোঝাচ্ছে। কাপল জোড়া, এগুলো যখন এগুলো ডজেন, এগুলো পরিমাণ জ্ঞাপক শব্দ, এগুলোর পূর্বে কি বসে? এগুলো ফ্রেজ, এগুলো আসলে মনে রাখতে হবে, মুখস্থর মতো রাখতে হবে। তারপরে আরও দেখো, উইথ সার্টেন নাম্বারস, কিছু সংখ্যা আছে, এগুলোর পূর্বে কি ব্যবহার করতে হয়? এ ব্যবহার করতে হয়। যেমন এ 100 মানে 100, তারপরে কি এ 1000 1000। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে 100-এর সাথে যদি এস দেওয়া থাকতো তাহলে কিন্তু আর এখানে এ ব্যবহার করা যাইতো না, কারণ এটা সাংঘর্ষিক হয়ে যাইতো। তখন এ শব্দটা হলে একটি, আর এখানে হান্ড্রেডস মানে অনেকগুলো বোঝাচ্ছে, তখন কিন্তু আর হইতো না। এটা কিন্তু ভুল, এইটাই তোমাদের পরীক্ষাতে ভুল দেওয়া থাকে, এরকম ভুল দেওয়া। 1000-এর সাথে এস থাকলে কিন্তু এখানে বুঝতে পারবে না। আবার দেখো, বিফোর হাফ অ্যান্ড হোয়েন হাফ ফলোস এ হোল নাম্বার। আচ্ছা দেখো, এখানে এই জিনিসটাও একটু তোমাদের কনফিউশন বোঝাচ্ছে। এখানে দেড় কিলোস বোঝাচ্ছে, আমরা বাংলায় যেটাকে বুঝাই, 1 অ্যান্ড কি 1 অ্যান্ড হাফ কিলোস, অথবা এ কিলো অ্যান্ড এ হাফ। এখানে একটা যখন পূর্ণ বুঝাবে আর একটা পূর্ণর অর্ধেক বুঝাবে, তখন ওই অর্ধেকটার পূর্বে আমরা কি ব্যবহার করব? অ্যাজ এ আর্টিকেল এ ব্যবহার করব। আবার এখানে দেখো এ কিলো, এবার এটা কিন্তু আবার ব্যতিক্রম, এ কিলো অ্যান্ড এ হাফ। এখানে 1 ব্যবহার করা হয়েছে, এখানে এ ব্যবহার করা হয়েছে। দেখো এখানে 1 ব্যবহার করা হয়েছে, এখানে কি এ ব্যবহার করা হয়েছে। একই কিন্তু বিষয়, কারণ হলো এ শব্দের অর্থই তো একটি, এখানে আমি 1 ব্যবহার করলাম, এখানে এ ব্যবহার করলাম, বিষয়টা তো একই হয়ে দাঁড়ালো। এই জিনিসগুলো মনে রাখতে হবে। মানে একটা পূর্ণ জিনিসের যখন তুমি অর্ধেক অংশ বা যে কোনো একটা অংশ বুঝাবা, তখন তার পূর্বে আমরা এ ব্যবহার করতে পারি। নেক্সটে আমরা যে এক্সাম্পলগুলো আসে এখানে আমরা একটু দেখে নিই। এই হাফ হলিডে মানে একটা দিনের অর্ধেক। একটা পূর্ণ জিনিসের যখন একটা পরিমাণ বোঝাবে, ক্ষুদ্র একটা পরিমাণ বোঝাবে, তার পূর্বে এই হাফ হোক, থার্ড হোক, তার পূর্বে আমরা কি ব্যবহার করি? এ ব্যবহার করে থাকি। এখানে দেখো এফ নাম্বার, এইটাও আমরা একটি এক্সপ্রেশন অফ প্রাইস, স্পিড, রেশিও এটসেট্রা। এগুলো তোমরা যখন বড় হয়ে ম্যাথ শিখবা, ম্যাথের অঙ্কগুলোতে এগুলো মনে রাখতে হবে। 5% এ কিলো না, 5 পার এ কিলো, মানে এ কিলো হলো পূর্ণ। 1 কিলোরই আবার 5 যে একটা অংশ বোঝাচ্ছে, এই অংশকে বোঝানোর জন্য এই পূর্ণ অংশটা 1 কিলোর পূর্বে আমরা কি বসালাম? মানে পূর্ণ যেটা, তার পূর্বে আমরা কি বসাবো? এ অথবা এন বসাবো। যে অংশ আছে ওর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেমন পরেরটা আবার দেখো, 10 পার এ ডজন, মানে 1 ডজনের 10 ভাগ, অথবা যেভাবে তুমি হিসাব করো না কেন। তাহলে এই যে মূল যে পূর্ণরূপটা ডজন, এর পূর্ণরূপটার পূর্বে কি বসলো? এ বসলো। তাহলে 4 টাইমস এ ডে, একদিনে কি 4 বার। দিন যে পূর্ণটা, এইটার পূর্বে কি বসালাম? এই নাউনটাকে অনির্দিষ্ট করার জন্য আমরা কি বসালাম? এ বসালাম। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ রুলস এবার আমরা শিখব। ইন জি নাম্বার, এটা বলা হচ্ছে ইন এক্সক্লামেশনস বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স। তাহলে এ আর অ্যান আরও আমরা ব্যবহার করতে পারি। এক্সক্লামেশন মানে যে সেন্টেন্সটা দ্বারা এক্সক্লামেশন বোঝাচ্ছে বা আশ্চর্যজনক, বিস্ময়মূলক যে বাক্যটা বোঝাচ্ছে, তার সে বাক্যে আমরা এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। এবং সেটা কোথায় ব্যবহার করব? এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় তো আমরা মনে হয় সবাই জানি। দেখো এই যে এক্সক্লামেশন মার্ক যেটা আছে, যে এক্সক্লামেশন মার্কটা, এই মার্ক এই শব্দের প্রথমেও থাকতে পারে বা শেষেও থাকতে পারে। প্রথমে বলতে মাঝেও থাকতে পারে বা শেষেও থাকতে পারে। যখনই আমরা এটা দেখব,
তখনই আমরা বুঝতে পারবো যে এটা হলো এক্সক্লামেশন সেন্টেন্স। আর এক্সক্লামেশন সেন্টেন্স সাধারণত দেখো সাস দ্বারা শুরু হয়, হোয়াট দ্বারা শুরু হয়, অন্য কিছু দ্বারা শুরু হতে পারে, কিন্তু যখনই হোয়াট এবং সাস দ্বারা শুরু হবে তখনই হোয়াট এবং সাসের পরেই কিন্তু ইনডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। সেটা পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে এটার উপর নির্ভর করবে। দেখো এই বইতে বলা হয়েছে হলো শুধু নাউনের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু আসলে তা না। দেখো এখানে আবার বলা হচ্ছে লং। লংটা কি নাউন? অ্যাবসলিউটলি নট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি? ওই জন্য আমি আলোচনার প্রথম থেকেই বলে আসছি যে অ্যাডজেক্টিভের পূর্বে কি আর্টিকেল বসতে পারে। তাহলে অ্যাস এবং সাস যারা যখন কোনো তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে তার অ্যাস এবং হোয়াটের পরই আমরা কি বসাবো? ইয়া অথবা অ্যান বসাবো। এটা নির্ভর করবে হলো তোমার এই পরবর্তী যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা নাউন যেটা আছে, সাধারণত এখানে অ্যাডজেক্টিভ দ্বারা অ্যাডজেক্টিভে থাকবে এর প্রথম অক্ষরটাকে। এর প্রথম অক্ষর এখানে যেহেতু পি, ওখানে ওই জন্য এখানে কি আসলো? এ আসলো। আবার এখানে হলো এল, ওই জন্য এখানে কি আসলো? এ আসলো। এভাবেই মনে রাখতে হবে। আবার দেখো পরের বাক্যগুলোতে কিন্তু ই অথবা অ্যান কিন্তু ব্যবহার করা হচ্ছে না, এভাবেও সম্ভব, এটাও কিন্তু কারেক্ট। আবার দেখো 8 নাম্বার এটাতে কি বলা হচ্ছে, এ ক্যান বি প্লেসড বিফোর মিস্টার, মিস, মিসেস বা সারনেম। এগুলোর পূর্বে আমরা কি মিস্টার স্মিথ নামে একজন, এটা কিন্তু অনির্দিষ্ট করার জন্য আমরা এ অথবা অ্যান ব্যবহার করতে থাকি। মানে এই স্মিথকে তুমি চেনো না, মিস্টার স্মিথ নামে একজন, এগুলো অনির্দিষ্ট করার জন্য আমরা কি নিয়ে আসলাম? তার পূর্বে এ নিয়ে আসলাম। আবার কখনোই ভাববা না এটা তো প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এটা মানে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ চেনার উপায় হলো কিন্তু এইটার প্রত্যেকটা অক্ষরই ক্যাপিটাল লেটার থাকতে হবে, প্রত্যেকটা অক্ষরই ক্যাপিটাল লেটার থাকতে হবে। আর এটা যেহেতু প্রপার নাউন, এর পূর্বে ওই জন্য কি প্রথম অক্ষর শুধুমাত্র ক্যাপিটাল লেটার থাকে। এই ছিল মোটামুটি এ আর অ্যান বা ইনডেফিনিট আর্টিকেলের আলোচনা। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা যদিও পারো তারপরেও এই জিনিসগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করার ট্রাই করবা। আমি সচরাচর বা প্রায়ই বলে থাকি, নিজেকে কখনোই মানে সব জানতা ভাবা যাবে না। নিজেকে ভাবতে হবে, সারা জীবনের জন্য ভাবতে হবে তুমি একজন ছাত্র। তোমার ভেতরে গর্ব আসা মানেই তুমি আর তখন থেকে কিছু শিখতে পারবে না, তুমি আর নিতে পারবে না। নিজের দাম্ভিকতাকে প্রকাশ করার কোনো দরকার নাই, নিজের সিম্পলিসিটিটা প্রকাশ করো, তাহলেই দেখবা জীবনে অনেক কিছু শিখতে পারবা। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।